গল্পটি শুরু হয় ক্যামেরন কেড নামে এক ছোট ছেলেকে দিয়ে, যে স্যান অ্যান্টোনিও সেভিয়ার্স ফুটবল চ্যাম্পিয়নশিপ খেলা দেখছিল। ক্যাম সেখানে সেভিয়ার্সের কোয়ার্টারব্যাক আইজাহা হোয়াইটকে সমর্থন করতে গিয়েছিল। তারা শেষ পর্যন্ত ফাইনাল জিতে যায়, কিন্তু ক্যামের আনন্দ দ্রুত দুঃখে পরিণত হয়, কারণ শেষ পয়েন্ট স্কোর করার সময় আইজাহা এমন একটি আঘাত পেয়েছিল যা তার ক্যারিয়ার শেষ করে দিতে পারত। ক্যামের বাবা তাকে বললেন, আসল পুরুষেরা এমনটাই করে, তারা ত্যাগ স্বীকার করে। ক্যামের বাবা চেয়েছিলেন সে যেন পরের আইজাহা হয়। এর পরের 14 বছর ধরে আইজাহা হোয়াইট সেভিয়ার্সের হয়ে খেলা চালিয়ে যায়। সেই আঘাত থেকে সেরে উঠে তিনি তাদের সাথে 8টি চ্যাম্পিয়নশিপ জেতেন। কিন্তু এখন কেউই জানত না আইজাহা পরের বছর খেলবে নাকি অবসর নেবে। দৃশ্য বদলে গেল ক্যামেরন কেডের দিকে, যে পরের আইজাহা হতে পারত। সবাই ইতিমধ্যেই ক্যামের প্রতিভা শুনেছিল, সবাই বিশ্বাস করত সে আইজাহাকে প্রতিস্থাপন করবে। কিন্তু এখন ক্যামের বাবা নেই, তার সমর্থন আসছিল তার মা, প্রেমিকা এবং ভাইয়ের কাছ থেকে। ক্যামের পরের লক্ষ্য ছিল গোট হওয়া। গোট, GOAT, গ্রেটেস্ট অফ অল টাইম হওয়া। কিন্তু এক রাত করে ট্রেনিং করার সময় ছাগলের মুখোশ পরা এক রহস্যময় লোক তাকে আক্রমণ করে। ক্যাম ওই আক্রমণ থেকে বেঁচে গেল, কিন্তু এখন তার ক্যারিয়ার বিপদের মধ্যে। আরেকবার এমন আঘাত পেলে তার ফুটবল ক্যারিয়ার শেষ। ডাক্তার তাকে ফুটবল খেলতে বলেন না। কিন্তু এদিকে এই বছরের ফুটবল কম্বাইন এসে গেছে। সবাই আশা করছিল ক্যাম এই ড্রাফটে 1 নম্বরে বাছাই হবে। ক্যাম ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে চুল কাটাতে গেল। তার এজেন্ট টম এসে তাকে উৎসাহ দেয়, কিন্তু তার মা জিজ্ঞেস করলেন সে সত্যি প্রস্তুত তো। ক্যামের মা এবং ভাই ড্রুর মধ্যে তর্ক শুরু হলো। ক্যামের মা এই আঘাতকে হালকাভাবে নিতে চাইছিলেন না। এই সময় ক্যামের মাথায় অনেক চিন্তা ঘুরছিল। চুল কাটার সময় তার সেলাই করা জায়গা আবার কেটে যায়। তারপরও ক্যাম বলল, আমি ঠিক আছি। সারা জীবন সে এই দিনের জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু অংশগ্রহণ করতে চাইলেও সে কম্বাইনে অংশ নিতে পারল না। সুতরাং মিডিয়া ক্যামের এজেন্ট টমকে জিজ্ঞেস করল, ক্যাম কি আইজাহাকে প্রতিস্থাপন করতে যাচ্ছে? আইজাহা কি অবসর নিচ্ছে? টম তাদের প্রশ্নের উত্তর দিল না। সেদিন সন্ধ্যায় একটি পার্টিতে মন খারাপ অবস্থায় হাঁটতে হাঁটতে ক্যাম এমন একটি ফোন কল পেল যেটা তাকে আবার আনন্দ দিল। স্বয়ং আইজাহা হোয়াইটই চেয়েছিলেন ক্যামকে 1 সপ্তাহ ট্রেন করতে, কারণ আইজাহা ভাবছিলেন অবসর নেবেন। তাই ক্যাম এই সুযোগটা কাজে লাগাতে পারবে সেভিয়ার্স টিমের নিজের জায়গা নিশ্চিত করতে। ক্যাম একটি দূর মরুভূমির দ্বীপে পৌঁছায়। আইজাহার এখানে অনেক ভক্ত ছিল, কিন্তু এক ভক্ত মার্জরি ক্যামের গাড়িতে আক্রমণ করে বলে, আমাদের তোমাকে লাগবে না। ক্যাম আইজাহার কম্পাউন্ডে পৌঁছায়। আইজাহা তাকে স্বাগত জানায়। আইজাহা ক্যামের খেলা দেখেছিল। ক্যাম বিশ্বাসই করতে পারছিল না। আইজাহা তাকে কোয়ার্টারব্যাকদের ইতিহাস সম্পর্কে বলল। সে ক্যামের মোবাইল ফোন নিয়ে নেয়, বলে এই 1 সপ্তাহ ফোন নেই, কল নেই, কোনো বিঘ্ন নেই। এভাবেই তাদের প্রথম দিনের প্রশিক্ষণ শুরু হলো। ক্যাম ট্রেনিং শুরু করল। আইজাহা তাকে সঠিকভাবে সবকিছু করার উপদেশ দেয়। ক্যাম ট্রেনিং খুব উপভোগ করছিল। আইজাহা বলল, এটা কেবল শুরু, তুমি ইতিমধ্যেই কম্বাইন মিস করেছ, আর সেভিয়ার্সের মালিকেরা ক্ষতিগ্রস্ত খেলোয়াড় কিনবে না। সে তাকে তার ডাক্তার মার্কোর সাথে পরিচয় করিয়ে দিল। মার্কো বলল, তোমার সব কাপড় খুলে ফেলো, তোমাকে শারীরিক পরীক্ষা করা হবে। তারা ক্যামের ওজন, প্রতিটি মাপ সবকিছু নোট করল। এই সময় ক্যাম আইজাহাকে বলল, আমার বাবা আপনাকে পূজা করতেন। তিনি সবসময় আমাকে আপনার সেই চোটের ক্লিপ দেখাতেন আর বলতেন এটাই একজন মানুষ হওয়া। আইজাহা বলল, তাহলে তোমার শৈশব নিশ্চয়ই দারুণ ছিল। আমারটা হয়তো তোমার থেকেও খারাপ ছিল, কিন্তু সেই কারণেই আজ আমি এখানে। সে ক্যামকে জিজ্ঞেস করল, তুমি যা করছো কেন করছো? ক্যাম বলল, আমার পরিবারের জন্য, তারা আমার জন্য অনেক ত্যাগ করেছে। কিন্তু আইজাহা বলল, এটা যথেষ্ট নয়। তুমি যদি খেলাটাকে ছাড়িয়ে যেতে চাও, তাহলে তোমাকে বাইরের অনুপ্রেরণার চেয়েও আরও গভীর কিছু খুঁজতে হবে। আইজাহর স্ত্রী এলসি এখানেও ছিল। তিনি কেইডের সাথে দেখা করলেন। তিনি কেইডকে বললেন এই ট্রেনিংয়ে আনন্দ করতে, তারপর ভ্রমণে চলে গেলেন। এইদিকে আইজাহা নিজেই নিজের সঞ্চিত রক্ত শিরায় নিচ্ছিল। এভাবেই সে এতদিন খেলতে পেরেছে। ক্যামের মাংসপেশিতে ব্যথা হচ্ছিল, তাই মার্কো তাকে আইজাহর রক্তের একটি ইঞ্জেকশন দেয়, বলে এটা ব্যথায় সাহায্য করে। পরের দিন ক্যাম ও আইজাহা জগিংয়ে গেল। যদিও ক্যাম অনেক ছোট, সে আইজাহর আগে ক্লান্ত হয়ে পড়ল। সে বমিভাব অনুভব করল, মাটিতে শুয়ে পড়ল। তখনই রহস্যময় লোকটি এসে তাকে আক্রমণ করল, কিন্তু এটা শুধু ক্যামের মায়া ছিল। এরপর ট্রেনিংয়ের সময় আইজাহা ক্যামকে জিজ্ঞাসা করল, তুমি কোনটা পেতে চাও,
কখনো ক্লান্ত না হওয়ার ক্ষমতা, নাকি কখনো আঘাত না পাওয়ার ক্ষমতা? ক্যাম বলল, অনেক কিংবদন্তি আঘাতের কারণে সবকিছু হারায়, তাই সে বেছে নেবে কখনো আঘাত না পাওয়া। ঠিক তখনই কিছু ফ্রি এজেন্ট এলো, যাদের আইজাহা প্রশিক্ষণে সাহায্যের জন্য ডেকেছিল। মার্কো আবার ক্যামকে ইঞ্জেকশন দিল। ক্যাম অনুশীলন শুরু করল। আইজাহা ক্যামের সামনে চ্যালেঞ্জ রাখল, তাকে 2 সেকেন্ডের মধ্যে সঠিক শট নিতে হবে। যখন ক্যাম তা করতে পারল না, বলটি পাশে দাঁড়ানো এক লোকের মুখে পুরো শক্তিতে লাগল। ক্যাম বুঝতে পারছিল না কি হচ্ছে। এখন ক্যাম শট না নিলেই ওই লোকটি বলের আঘাত পেত। রক্ত বের হতে লাগলো তার মুখ থেকে। ক্যাম সঠিক শট নিতে শুরু করল, কিন্তু যখন রিসিভার বল ধরতে পারল না, তবুও ওই লোকটি আঘাত পেল। ক্যাম রিসিভারদের উপর রাগ করতে শুরু করল, গালি চলল তাদের মাঝে। আইজাহা বলল, মাঠে এমনভাবে কথা বলা উচিত নয়। সে বলল, তুমি কোয়ার্টার ব্যাক, দোষ তোমার উপরই পড়বে। সব কৃতিত্ব, সব হার, সব তোমার, তাই মনোযোগ দাও। ক্যাম মনোযোগ দিয়ে সঠিক শট নিল, কিন্তু ততক্ষণে ওই লোকটির অবস্থা খুব খারাপ। তার দাঁত ভেঙে গিয়েছিল, কিন্তু সে উঠে দাঁড়ালো এবং হাসল। সে বলল, তোমার এখনও অনেক কিছু শেখার বাকি। ক্যামের সেলাই থেকেও রক্ত পড়তে লাগল। মার্কো তাকে চিকিৎসা দিল ও হাইপার ব্যারেক চেম্বারে বসতে বলল। সে বলল, এটা মস্তিষ্কের ওষুধ। কিন্তু সেখানে বসেই ক্যামের মাথা আরও ব্যথা করল। তার মায়া কমল না। পরের দিন আবার তাকে ইঞ্জেকশন দেওয়া হলো। আজ ক্যাম খুব আক্রমণাত্মক খেলোয়াড়দের মুখোমুখি হয়েছিল। সে আঘাত পেয়ে পড়ে গেল, তার মুখ থেকে রক্ত বের হলো। আইজাহা বলল, তোমার স্কাউটিং রিপোর্টে বলা আছে তুমি ভীরু। সে বলল, এটা মজা নয়, এটা তোমার সব কিছু। আইজাহা বলল, তুমি তোমার বাবার মতো নাও। সে জিজ্ঞাসা করল, ক্যামেরন কেট এটা সত্যি সত্যি চায় কিনা? ক্যাম বলল, হ্যাঁ, আমি এটা চাই। আমি এর জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলাম। ক্যামও অন্যদের মতো আক্রমণাত্মক হয়ে গেল। সে আঘাত করে আরেক খেলোয়াড়ের মাথা ফাটিয়ে দিল। আইজাহা ওই আহত খেলোয়াড়ের দিকে তাকিয়ে হাসল এবং বলল, সে এসেছে। সে গর্বিত ছিল ক্যামের জন্য। সবাই সেভিয়ার্সের গান গাইতে শুরু করল। আহত খেলোয়াড় ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। ক্যাম ল্যান্ডলাইন ফোন ব্যবহার করে তার ভাই ড্রুকে বলল, সে মায়া দেখছে। আজ ক্যামের মায়ের জন্মদিন ছিল। সে তার সাথে কথা বলতে লাগল, কিন্তু মার্কো পিছন থেকে আসতেই ক্যাম ফোন কেটে দিল। মার্কো বলল, আমি মানুষকে সুস্থ করার জন্য এই কাজে এসেছিলাম, কিন্তু এখন নিজেকেই মেরে ফেলছি এই কাজের পিছনে। মার্কো কখনো তার পরিবারকে দেখতে পারত না। চলে যেতে যেতে সে বলল, দুজন মানুষ যখন কোলোসিয়ামে ঢোকে তখন একজনই বের হয়। বাইরে মার্জরি ক্যামকে দেখছিল, তাই সাউনায় বসে আইজাহা ক্যামকে বলল, আমি খেলাকে মিস করব, কমরেডশিপকে মিস করব, লকার রুমকে মিস করব। সে বলল, আমি কখনো পরিবার পাইনি ফুটবল পাওয়ার আগে। আইজাহা ক্যামকে উপদেশ দিল, তুমি ভালো ছেলে ক্যাম, তোমার নিজস্ব পথ খুঁজে নাও, আমার মতো হয়েও না। কিন্তু আইজাহা সাউনা থেকে বের হতেই তাপমাত্রা বাড়তে লাগল। ক্যাম চোখ বন্ধ করে শুয়ে পড়ল। মার্জরি সেখানে লুকিয়েছিল, তার 2 সঙ্গী বাইরে দাঁড়িয়েছিল। মার্জরি ক্যামকে আক্রমণ করল। ক্যাম প্রতিরোধ করল। সে মার্জরিকে চেপে ধরল। সে ভাবল মার্জরি মারা গেছে। তখনই আইজাহা সেখানে এলো। সে মার্জরিকে তুলে তার মাথা ভেঙে দিল। সে বলল, ক্যামকে, তুমি যাও, আমি এটা পরিষ্কার করছি। এলসি ক্যামকে বলল, আমি জানি এটা তোমার কাছে খুব পাগলামি লাগছে, কিন্তু আমাদের জগতে এটা খুব স্বাভাবিক। সে বুঝেছিল ক্যাম এটা দেখে চলে যেতে চাইছে, তাই সে ক্যামকে বলল, আমার সাথে পুলে চলো। ক্যাম এলসির সাথে গেল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখে আইজা তার সামনে বসে আছে, হাতে বন্দুক। সে জিজ্ঞেস করল, তুমি ওর সাথে শুয়েছিলে? ক্যাম বলল, না, আমার একটা মেয়ে আছে। আইজা হেসে বলল, শুধু প্রতারণা করার কথা ভেবেই তোমার এই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যদি তুমি তোমার মেয়ের অনুভূতিতে আঘাত লাগবে বলে এত ভয় পাও, তাহলে তুমি কখনোই এই টিমের মুখ হবার যোগ্য নাও। কারণ সত্যিকারের কিলাররা এইসব নিয়ে বিন্দুমাত্র ভাবে না। মানুষের অনুভূতি আঘাত পাবে কি না সে নিয়ে আমাদের ভাবা উচিত নয়। তারপর তারা দুজনে শুটিং করতে গেল, কিন্তু ক্যামের মাথা তখনও সেই অদ্ভুত মহিলা মার্জরির কথা ভাবছিল। আইজা বলল, কোন মহিলা? আমি জানি না তুমি কি বলছো। সে ক্যামের সামনে বাজি রাখল, যদি তুমি এই টার্গেট হিট করো, আমি তোমাকে তুমি যা চাও তাই দেব, কিন্তু যদি হারো তাহলে আমি তোমার যৌবন নিয়ে নেব। কিন্তু ক্যাম বলল, না।
সে উল্টো বাজি ধরল, যদি আমি মিস করি তাহলে হয়তো তোমাকে পরের বছরও QB1 থাকতে দেব। কিন্তু ক্যাম মিস করল না। সে আরও কঠোর পরিশ্রম শুরু করল, জিমে ঘাম ঝরাতে লাগল। পরের দিন ছিল নতুন ট্রেনিং। সেই ট্রেনিং ছিল ক্যামের সামনে দাঁড়ানো নিয়ে। ক্যাম সবাইকে বলল তার বাবার সাথে শেষ কথোপকথনের কথা। তার বাবা তাকে বলেছিলেন তিনি ক্যামকে নিয়ে গর্বিত, কিন্তু ক্যাম বলেছিল সে ফুটবল ছেড়ে দিচ্ছে। তার বাবার হৃদয় ভেঙে গিয়েছিল। কয়েক মাস পরে তিনি মারা যান। আর সেই কারণেই এখন ক্যাম ফুটবলে নিজের সব কিছু দিয়েছে। যতক্ষণ সে খেলে ততক্ষণ তার মনে হয় তার বাবা বেঁচে আছেন। এরপর এলসি তাকে বলল, আমি জানি তুমি তোমার বাবাকে গর্বিত করতে চাও, কিন্তু তুমি তার জন্য নিজেকে মেরে ফেলতে পারো না। তুমি কি নিশ্চিত তুমি এটা করতে চাও? কিন্তু ক্যাম ফুটবল নিয়ে সম্পূর্ণ নিশ্চিত ছিল। এলসি বলল, সেভিয়ার্স তোমাকে সেই একই অফার দিতে চায় যেটা তারা 20 বছর আগে আইজাকে দিয়েছিল। সে ক্যামকে নিয়ে গেল একটি গোপন পার্টিতে, যেখানে সেভিয়ার্স টিমের মালিকরা থাকবে। যাওয়ার আগে সে বলল, এই লোকদের খুব অদ্ভুত রিচুয়াল আছে। ভিতরে ঢুকতেই ক্যামের সাথে মার্কোর দেখা হলো। সে চুপি চুপি বলল, পালাও। কিন্তু সামনে গিয়ে ক্যামের এজেন্টের সাথে দেখা হলো। সে সেভিয়ার্সের মালিকদের সাথে দেখা করল। তারা ক্যাম্পকে লাল রঙের এক পানীয় খাওয়ালো। সেটা পান করতেই তার সাথে অদ্ভুত কিছু ঘটতে শুরু করল। সে ভীষণভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ল। সে সামনে দেখল মাস্কের নিচে মার্কোর কাটা মাথা। এটা দেখে সে অজ্ঞান হয়ে গেল। মার্কোকে এলসি মেরেছিল। চেতনা ফিরতেই ক্যামের শরীরে আরও বেশি আইজার রক্ত ঢোকানো হয়েছিল আইভি দিয়ে। দাঁড়িয়ে থাকাও তার পক্ষে সম্ভব হচ্ছিল না। হামাগুড়ি দিয়ে সেই গিয়ে মার্কোর রাখা ইঞ্জেকশন নিজেকে দিল। এরপর সে একটি অ্যাওয়ার্ড হাতে নিয়ে সরাসরি আইজার কাছে গেল। আইজা বসেছিল, তার ফ্যানদের উল্লাস দেখছিল। ক্যাম তাকে আক্রমণ করল। সে বুঝেছিল এই লোকগুলো আইজার রক্ত তাকে দিয়ে কোনো রিচুয়াল করছে। আইজা বলল, আসলে এটা আমার মেন্টারের রক্ত, আর তার মেন্টার তার আগের জনের রক্ত পেয়েছিল। অর্থাৎ এক প্রজন্মের সেরা খেলোয়াড়ের রক্ত পরের জনকে দেওয়া হয়, যাতে তারা আরও ভালো হয়, একদম জন্তু হয়ে ওঠে। লিগ শুরু হবার পর থেকেই এটা চলছে। যেই রক্ত পায় সেই হয় জিওএটি। কিন্তু এক সময় থাকতে পারে মাত্র একজন, অর্থাৎ আইজা বা ক্যাম একজনই বেঁচে থাকতে পারবে। এখন তাদের লড়াই শুরু হলো। আইজা ক্যামের চেয়ে অনেক শক্তিশালী ছিল। সে ক্যামের হাড় ভাঙতে লাগল। কিন্তু ক্যাম আবার উঠে দাঁড়ালো, একটি হেলমেট তুলে নিয়ে আইজার ওপর হামলা করল। সে সেই হেলমেট দিয়ে আইজাকে পিটিয়ে মেরে ফেলল। বাইরে বেরোতেই এলসি আর সেভিয়ার্স মালিকেরা সবাই দাঁড়িয়েছিল, মুখে মাস্ক, প্রার্থনা পড়ছিল। চিয়ার লিডাররা ক্যামের প্রবেশ উদযাপন করছিল। ক্যামের সামনে একটি কুঠার পড়েছিল। এলসি তাকে চুক্তিতে সই করতে বলল, কিন্তু ক্যাম এগোল না, মাস্ক খুলে ফেলল। তার এজেন্ট বলল, সই করে ফেলো, এটা আশীর্বাদ। সে বলল, তোমার বাবা তোমার জন্য সব ত্যাগ করেছেন, তিনিই তোমাকে এইসবের জন্য সাইন আপ করেছিলেন, তিনিও এটা চেয়েছিলেন। ক্যাম জোরে হেসে উঠল। সে কুঠার তুলে বলল, নরকে যাও। এজেন্ট বলল, পাগলামি করো না, আমরা তোমাকে ছোটবেলা থেকে তৈরি করেছি। আমরা তোমাকে সেই আঘাতটা দিয়েছিলাম যাতে তোমাকে এখানে আনা যায়, সব কিছু করার জন্য। সেভিয়ার্সের মালিক তাকে হুমকি দিল, আমি তোমার পরিবারকে মেরে ফেলব। ক্যামের পরিবারের স্মৃতিগুলো ক্যামের মাথায় ভেসে উঠল। সে সবার ওপর আক্রমণ শুরু করল সেই কুঠার দিয়ে। এলসি নিজেই পড়ে গিয়ে নিজের ছুরি দিয়ে নিজেকে খুঁচিয়ে ফেলল। ক্যাম ফুটবল মাঠ রক্তে ভর্তি করে দিল। এক এক করে সে সবাইকে মেরে ফেলল। যখন কেবল তার এজেন্ট বাকি ছিল, তখন সাদা ধোঁয়া উঠতে লাগল। এটা সম্ভবত ওই দানবীয় রিচুয়ালের শক্তি ছিল। সেটা এজেন্টকে মাঠের মাঝখানে টেনে নিয়ে গিয়ে ছিন্ন ভিন্ন করে দিল। এবং বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হলো। আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো এই এক্সপ্লেনেশন, আর ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।